দেখতে পাচ্ছি স্যার। ওকে, এখন তাহলে আমি বল। জি স্যার। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি আলমগীর হোসেন। পরিচয় অলরেডি দেওয়া হয়েছে, আর দেওয়ার মতো ভালো পরিচয় অবশ্য নেই। বিশ্ববিদ্যালয়ে ছিলাম ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে। সিমিলার জব এখানে স্টুডেন্ট হিসেবে আছি বছর ধরে, এবং বাংলাদেশেও কয়েকটা বিষয় পড়ানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ক্লাসরুমের বাইরে স্টুডেন্ট চিন্তা ভাবনা, আর আমার ব্যাকগ্রাউন্ডও খুব মধ্যবিত্তের। সো মধ্যবিত্তের স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটি হয়ে কিরকম স্বপ্ন দেখে, কিরকম ইনডিসিশনে ভুগে, এসে যে অভিজ্ঞতা সেটার কিছুটা আলোচনা করব। হলো প্রিপারেশন ফর গ্লোবাল জব আড্ডা 1। কারণ হচ্ছে এটা আসলে অনেকটা ইনফর্মাল আড্ডা। তো তার কারণ হচ্ছে আসলে এটা একদিনে শেষ করা সম্ভব না, এইভাবে আরো চলতে থাকে। হয়তো নতুন অন্য কোনো স্পিকার, অলরেডি আমাদের অনেক রিসোর্স আছে, তো আমরা এসব নিয়ে এসব আড্ডা করতে পারবো। তো আমি খুব এক্সাইটেড, আমাদের রিসোর্স, আমাদের আলামনাই দেশে খুব আসলে সো যেটা উৎসাহ দিয়েছে। আচ্ছা, আমি শেয়ার করি তাহলে বলে সুবিধা। ওকে, জানাচ্ছি IEEE CUK একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যে প্রোগ্রামগুলো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যারকেও অনেক প্রেজেন্টেশন এবং সবকিছু আয়োজনের জন্য। লেটস গো, বিষয়গুলো নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে ওকে, আমি মনে হয় করতে পারি। এগুলো হচ্ছে আমার আলোচনা। আমি আন্ডারগ্রেজুয়েট কি ধরনের হওয়া উচিত সেটা পার্সোনাল থেকে শেয়ার করব। ক্যারিয়ার ডিসিশন এবং কিরকম প্লাস মাইনাস আছে জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে অনেকটা সাবজেক্টিভ, তো সবার সাথে মিলবে না এবং স্ট্যান্ডার্ড হবে না। নিয়ে কথা বলবো। বেসিক্যালি প্রিপারেশন নিয়েছি এবং কি প্রিপারেশন নেওয়া উচিত বলে মনে করি বা আমাদের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট গুলোর জন্য একটা ছোট আলোচনা থাকবে। মেইনলি আমি এগুলো নিচ্ছি, আমার একটা প্রেজেন্টেশন ছিল ডিপার্টমেন্ট 2017 সালে, সেখান থেকে টেস্ট প্রিপারেশনের পার্টটা। তারপর প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেশন হয়, কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে ধারণা থাকবে, সব পুরোপুরি না। এসওপি, রিজুমি, সিভি এগুলো কিছুটা আলোচনা করব। ইউএসএ তে এমএসপি আমার গত 3-3.5 বছর এক্সপিরিয়েন্সের উপর বেস করে কি ধরনের পিএইচডি, এখানে রিসার্চ কাজকর্ম, ভবিষ্যৎ সব আলোচনা থাকবে। জব প্রিপারেশন অ্যাপ্লিকেশন এখানে বসে কিভাবে করা যায়, কি করে সেগুলো আলোচনা থাকবে। এবং সর্বশেষ পার্মানেন্ট রেসিডেন্সি, এখনো জানি না, এটা আমি রাখছি এই কারণে, কারণ এটা টার্গেট থাকে এবং এটা একটা ভালো অপরচুনিটি বাইরে, যেখানে লাইফ সিকিউরিটি থেকে শুরু করে অনেক কিছু ভালো ভালো ফ্যাসিলিটিস আছে জন্য, স্টুডেন্ট তোমাদের মতো স্কিলড ইঞ্জিনিয়ারদের জন্য। সো ওগুলো নিয়ে আলোচনা থাকবে জাস্ট জন্য। ওকে, সো লেটস স্টার্ট উইথ আন্ডারগ্রাজুয়েট স্টাডি। ফার্স্ট ইয়ারে কি, আমি খুবই সংক্ষেপে লিখছি, এগুলাই আসলে বিষয় না, মানে ডিটেলস বিষয় না, জাস্ট প্রথমে যে জিনিসটা করতে করি সেটা হচ্ছে ইংলিশের সাথে অভ্যস্ত হওয়া, ইংলিশকে ডেইলি রুটিনে নিয়ে আসা। WLS বলছি, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। যেহেতু আমরা বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এদিকে প্রথম বছর এসে ইংরেজিটা ধরতে যায়, যার ফলে আমরা বইগুলো খুঁজি, বই যেগুলো আরো অনেক উন্নত দিকে যায় না, যার ফলে আমি মনে করি আমরা পিছিয়ে যাই কিছু। ইন্ডিয়ান বইগুলো বুঝতে ভালো, আমি বলছি না যেগুলো না,
অবশ্যই করবে, কিন্তু কিছু করবো সাবজেক্টের জন্য, কিছু করবো, এগুলো আসলে আমাদের লাইব্রেরিতে অনলাইনে পাওয়া যায় ফ্রি। আমি বলছি না যে হবে, বইগুলো যদি পড়া হয়, একটা বই এক একটা বড় বড় টিচার, সে জায়গাগুলোতে আসতে হবে। ইংরেজিতে আসলে সারা জীবনে তো ফার্স্ট স্টেপ থেকেই আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত ইংরেজির জন্য, কারণ সেই জিনিসটা আসলে তোমাকে জব মার্কেটের জন্য তৈরি করবে। এটা ফার্স্ট। সো স্টার্ট অ্যাট বিগিনিং। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, দারুণ অ্যাক্টিভিটিস করে। আমি নিজেও ছিলাম, বাট আমার আমার আরো অনেক ভালোভাবে দরকার ছিল, কারণ এখানে অনেক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লিডারশিপ, একটা হচ্ছে তুমি মানে এই যে যুক্তি তর্ক, এটা মানুষের জীবনের জন্য প্রয়োজন। সো যে কোনো ধরনের লিডারশিপের ক্ষেত্রে, একটা টিম ক্ষেত্রে ডিবেট গুলো, এই যুক্তি তর্ক, যে মানে এটা ক্রিটিক্যাল থিঙ্কিং কাজে দেয়, এবং সাথে সাথে তোমার প্র্যাকটিস হয়। তো ফার্স্ট ইয়ারের দিকে থাকে না অন্যান্য জিনিসপত্র। আমার মনে হয় ওই সময় এই ডিবেটটা করা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য টাইমটা, বাট কিছু থাকে সেটা করা যায়। নেক্সট আমি বলতেছি কি কি রিসোর্স আছে সেগুলো জেনে নিতে হবে। কি কি রিসোর্স আছে সেগুলো জেনে নিতে হবে। যেমন ফ্যাকাল্টি, আমরা হয়তো টিচার দেখেছি যে উনি তানভীর স্যার, উনি আলিম স্যার, ফজলুল কাদের স্যার, ওনাদের রিসার্চ সম্বন্ধে আমরা জানি না, মানে অনেক পরে জানি। এটা ফার্স্ট ইয়ারে জানাটাই উচিত। আসলে আমাদের নিজেরা যেমন মোটিভেটেড, ওনাদের কাজগুলো পারবো, ওনাদেরকে প্রশ্ন করতে পারবো ওনাদের কাজগুলো সম্বন্ধে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে। তো ওয়েবসাইট আছে, একটু ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, স্যারদের সাথে আলোচনা করা, এই কাজটা আপনি কিভাবে করেছেন, সম্ভব কিনা, বা এটা শিখতে পারি কিনা, এইসব আলোচনা করা যেতে পারে। লাইব্রেরিটা খুব দারুণ একটা জিনিস, আসলে লাইব্রেরি ইউটিলাইজ করি না ফার্স্ট। আমার মনে হয় এটা করা উচিত, অন্তত গ্যাপ সময়গুলো কাজে, অনেক সময় ক্লাস হয় না, সেগুলো কাজে লাগে। ল্যাব ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে হবে, ল্যাব ইনস্ট্রুমেন্টের প্রত্যেকটা নাম, ভিডিও টিডিও দেখো কিভাবে এগুলা দিয়ে কি কাজ করা যায়। কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইটস ওটা আকারে রেখে দেওয়া যায়, একটা তৈরি করা যায় ওয়েবসাইট গুলোর উপর, যে হচ্ছে অনলাইন রিসোর্স। এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে তুমি ছোট একটা করতে পারো। মনে হয় সবাই স্টুডেন্টের জন্য ওয়েবসাইট শর্ট নোট লিখে রাখা, কি রিসোর্স এখানে অ্যাভেলেবল। তারপর একটা বিষয়, কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস। আমার মনে হয় সিটাই বেটার, কারণ সিটাই হচ্ছে একদম কোর আর কি, স্ট্রাকচার। সি প্লাস প্লাস হচ্ছে যে পরবর্তীতে সেকেন্ড ইয়ার ঠিক আমাদের সিলেবাস অনুসারে সি দিয়ে শুরু করে সি প্লাস প্লাস সেকেন্ড ইয়ার সম্ভবত, বা সেকেন্ড। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সময় জানা উচিত। আর এটা দিয়ে কাজ করো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটা দিয়ে তুমি জাস্ট উইথ দ্যাট ভালো লাগবে, শিখবে। বই পড়ে শেখার জিনিস না, এটা সাইকেল গুরুত্ব আমি নিয়ে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো জানলে আসলে চাকরি অসুবিধা হয় না, আর চেঞ্জ হয়। তারপর বলছি যে গুড স্টার্ট, সিজিপিএ এসব করতে গিয়ে সিজিপিএ খারাপ করলে হবে না, একটা ভালো স্টার্ট করতে হবে। আমি এই বলছি, যদি এটা খুব খুব জেনারেলাইজেশন হয়তো হয়ে যায়, সেটা হচ্ছে আসলে যে জিপিএটা হয় গিয়ে শেষে এভারেজে মানে পয়েন্ট 3 থেকে পয়েন্ট ওদিক হয়। তার মানে যে সিজিপিএটা, যে সাইনবোর্ডটা ফোর্থ ইয়ার পর্যন্ত সে মোটামুটি থাকে আর কি। এই জন্য তুমি ভালো স্টার্ট করো, যে মানে থাকবে পরবর্তীতে, এটাই তোমার চলতে থাকবে, কমবে না খুব একটা। সো ফার্স্ট ভালো জিপিএ করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে একটু ফ্রাস্ট্রেটেড থাকি, সময় নষ্ট করি, যার ফলে আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার খারাপ হয়ে যায়, এখান থেকে করতে পারি না। তার মানে সেটা যদি আমরা খারাপ করে বসি, তুলতে তুলতে আমাদের থার্ড ইয়ার চলে আসে, যা ওভারঅল সিজিপিএটা খারাপ হয়। তো ওইদিকে না যাওয়াটাই বেটার। নেক্সট সেকেন্ড ইয়ারের দিকে যাব, কোনো প্রশ্ন এবং সাথে সাথে একটু ফিডব্যাক শোনা যাচ্ছে কিনা। Any suggestion, please? Question?
আমি একটু বলতে চাচ্ছি, মানে আমাকে কি কোর হিসেবে সি সি প্লাস শিখলে হয়? এখন তো অনেকে হচ্ছে পাইথনের দিক ইন্টারেক্টিভ ইয়াতে যাচ্ছে, পাইথনটা শিখলেও কি কাজ হবে? এটার আনসার আমার স্লাইডে থাকবে। অবশ্যই কাজ হবে, হয়, কিন্তু আমার মনে হয় সি দিয়ে বা সি সি প্লাস প্লাস দিয়ে করলে এটা সুবিধা হয়। এটা দিয়ে মানে আসলে প্রোগ্রামিং এর কনভেনশনটা ওভাবেই শুরু হয়েছে, দিয়ে কিছু কাজ করা যায় যেগুলো আসলে তোমার সিটা হচ্ছে যে লো লেভেল হাই লেভেলের মাঝামাঝি দিয়ে কাজ, মানে কোর। পাইথন তো তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথন দিয়ে তোমার প্রোগ্রামিং করতে ইজি, বাট সি দিয়ে করলে অনেক কাজ যেগুলো এক্সপার্ট না করলে তোমার স্টার্টিংটা সুবিধা, পাইথন শিখতে অনেক সুবিধা পাওয়া যায় এবং কিছু কাজ করা সম্ভব যেগুলো পাইথন দিয়ে করা, যার ফলে সি সব দিক দিয়ে বেটার। সি শিখলে আলটিমেটলি শিখবাই, বা পাইথন শিখলে তুমি ব্যাক সি গিয়ে শেখাটা একটু হয় না অনেক সময়। তাহলে আমি সাজেস্ট করি সি দিয়ে শুরু, সি প্লাস প্লাস দিয়ে শুরু করো, মেইনলি প্লাস প্লাস এভাবে যাওয়াটাই বেটার, স্ট্রাকচার ওরিয়েন্টেড। এই জি প্রশ্নে স্যার। আরো ভালো পারবে ডিপার্টমেন্টে যারা রিসোর্স, যেমন স্যার এরকম। আহ, ঠিক আছে, বাট আমার সাজেশন হচ্ছে প্লাস প্লাস এগুলো দিয়ে শুরু করা, দেন পাইথনের দিকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহবুব বলতে। আহ, আমি একটু চাই, সেটা হচ্ছে মেবি সাইম, রাইট? হ্যালো, হ্যাঁ। জি আমাদের শেখার ক্ষেত্রে সময় এটা এমফাসাইজ করি যে আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে একটা এই প্রশ্ন করি। একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা যদি আমি এখানে রাখি, এটা না শুধু আমার পিপিটিটা দেখতে পাচ্ছি, আমি যেখানে তোমাদের চেহারাগুলো দেখার জন্য আমি স্ক্রিন ওপেন করছি, ওটা পিপিটাকে ইয়ে করছে না। স্যার, না ওইটা আমরা দেখতে পাচ্ছি না। গুড। হ্যাঁ, তোমরা যেটা বলছিলে বল। হ্যাঁ স্যার, সাইমে বলছিলাম আর কি ব্যাপারটা, যে এটা আসলে সি থেকেই করা উচিত, কারণ গুলো প্রোগ্রাম আছে যেগুলো মেমোরি নিয়ে কাজ করতে হয়, আবার হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে, basic যে বিষয়গুলো থেকে আর কি। হ্যাঁ, তো বলছিলাম কোর্সে আসলে, হয়তো হ্যাঁ ওইগুলো দিয়ে। অনেকগুলো বেসিক জানা থাকে না। গুড গুড, এটাই বলতে চাচ্ছেন যে সিস্টেম লেভেলের তুমি সিটা ভালো, হার্ড লেভেলের সাথে, হার্ডওয়্যারের সাথে সি এর বেটার হচ্ছে। এবং তুমি যতই পাইথন বা হাই লেভেল তোমার সিস্টেম থেকে তুমি দূরে দূরে, তো হোয়াট হ্যাপেন ইন, হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই। বুঝতে গেলে সিটা বোঝা বেটার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা হ্যাঁ, আমার সাজেশন এটা নিয়ে হতে পারে। সো লেটস গো সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ডেভেলপ, আমি পুরোটাই স্কিল ডেভেলপমেন্টের। আমার আমার ইংরেজি স্টার্ট শুরু হয়েছে আমার আমার ইয়ে, একটা ভালো সিজিপিএ করতে হয় সেটা আমি শিখে গেছি, তাহলে আমি করবো ইয়েস, দেন ফোকাস অন ইউর স্কিল। সো দেন আমি করবো, আমি বলতে আসলে স্কিল শিখবো, ওই অবস্থায় যেটা কি কি স্কিল শিখবো সেটা ফোকাস করতে পারি না। অনেকে অনেক কিছু এই এদিকে কোচিং করছে, অমুক করছে, সমুক করছে, আমরা একদম করি, কনসেন্ট্রেশন ব্রেক হয়। যার কারণে আমি মনে করি এই একজন সুপারভাইজার, একজন মেন্টর হওয়া উচিত। সেটা ডিপার্টমেন্টের হলে ভালো হয়, বাট ডিপার্টমেন্টের হতে হবে এরকম কোনো বড় ভাই হতে পারে, সিনিয়র কোনো ভাই, বাট সিনিয়র ভাইদেরকে পাওয়াটা একটু টাফ। ডিপার্টমেন্টের টিচাররা তো সবসময় অ্যাভেলেবল, ওরা হতে পারে, বা যে কেউ হতে পারে। হচ্ছে একজন মেন্টর যদি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এটাকে গুরুত্ব দিই। কারণ হচ্ছে দেখো, মেন্টর, ধরো আমি যদি ডিপার্টমেন্ট টিচার করি, ওনারা এই স্কিল গুলো ডেভেলপ করে শেষ করেছে, মানে স্টুডেন্ট করেছে, হায়ার স্টাডি নিয়েছে, বাইরে ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার পেয়েছে। ইন্টারন্যাশনাল এক্সপোজার এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিদেশে পড়াশোনা অনেক পার্থক্য, আমাদের ডিপার্টমেন্টে এসছেন, তাদের নিজের রিসার্চ আছে, সেগুলো তোমাদেরকে শেখাবে, বলবে আসলে কোন স্কিলটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য একটা মেন্টর আন্ডারে কাজ করা, এই সময় শুরু করা, যত আর্লি শুরু করা, সেকেন্ডারি আসলে আমার মনে হয় ভালো সময়, থার্ড হতে পারে, বাট যত আর্লি তত। এটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি, যার একটু হাইলাইট করছি আর কি। হ্যাঁ, স্মল প্রজেক্ট, স্যারের আন্ডার প্রজেক্ট শুরু করা যায়, রেগুলার বেসিস কমিউনিকেশন মিটিং করা যায়, তোমার প্রোগ্রেস কি হচ্ছে, কি হচ্ছে, ওগুলো তোমার অনেক ইয়ে হবে, ফোকাস থাকবে, প্রজেক্ট থেকে বিচ্ছিন্ন হবে না।
তারপর আমি বলছি একটা হাই লেভেল শিখে ফেলো, কারণ তুমি এখন ছোট ছোট প্রজেক্ট করছো, তোমাকে কিছু ডাটা অ্যানালাইসিস করতে হবে। সি তে করতে গেলে একটু তুমি পাইথন ল্যাব এগুলো দিয়ে করো। পাইথন হচ্ছে এখন, কারণ এটা এবং এটার অনেক ফিচার দিন দিন উন্নতি হচ্ছে, এবং এখন জেনারেল ল্যাঙ্গুয়েজ পাইথন বলা যায়। আর ডেটা প্রসেসিং আরো খুব ভালো, ম্যাটল্যাবও ভালো, বাট যেহেতু টাকা পয়সা মানে ভালোই টাকা নেই আমাদের দেশে, যদি ফ্রি পাওয়া যায় না, তুলনায় পাইথন বেশি জনপ্রিয় হচ্ছে। এগুলার তোমার এই ভিজুয়ালাইজেশন, ডেটা প্রসেসিং, অনেক বড় বড় ডেটা অ্যানালাইজ করার জন্য প্রোগ্রামিং, এবং তোমার প্রেজেন্টেশন জন্য, ফিগার তৈরি করার জন্য এগুলো খুব ভালো। এগুলো শেখা ইজি, কারণ অলরেডি তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছো। তো এই আর কি, এগুলো আসলে প্রবলেম বেস, কারণ তুমি এমনি শুধু কোর্স করে শিখতে শেখা হবে না আর কি। আমার কাছে তোমরা প্রোগ্রামিং নিয়ে আসলে আমাদের এগিয়ে আছে, অনেক ভালো কাজ করছে, তাদের সাথেও ই করা যায়, পরামর্শ করা যায়। ন্যাশনাল কম্পিটিশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে কম্পিটিশন করলে আমাদের আসলে মানে খুব অল্প সময়ে কিছু শেখা হয় আর কি, এবং নিজের মধ্যে একটা আসে, ছোট একটা অর্জন থাকলেও করলেও অনেক কিছু শেখা হয়, নিজেকে আবার একটু মানে যে আমার এই বিষয়গুলো শেখা, ইউনিভার্সিটি এই কাজ হচ্ছে, তার এই যাচ্ছে, আর কোন একটা অর্জন করে বিশাল অবস্থা, তাই না? তারপর ফান্ডামেন্টাল গুরুত্ব দিয়েছি। ফান্ডামেন্টাল হচ্ছে আমরা যে জিনিসগুলো শিখি ইন্ডাস্ট্রি কাজগুলাই হয়, যে ধরো তুমি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছো, একটা ডিভাইস, তুমি ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করতেছো, ফান্ডামেন্টাল খুবই গুরুত্বপূর্ণ। তুমি আন্ডারগ্রেড ওখানে শেষ করে আসো, কারণ ওখানে তোমার রিসোর্স আছে, টিচাররা আছে, আলোচনা করতে পারো, বন্ধুরা আছে। তুমি একলা হয়ে যাবে, একলা একলা শিখতে হবে। যেখানে তুমি সবার সাথে আলোচনা করতে পারতেছো, স্যারকে যে কোনো একটা প্রশ্ন করতে পারো, অসুবিধা নেই, স্যার বকা দিলে যেটা তোমার গায়ে লাগবে না, বাট তোমার অন্য ইউনিভার্সিটি থেকে এসে তোমাকে বকা দিলে তো গায়ে লাগতে পারে, লাগা উচিত না এই জগতে, কারণ এখানে আমরা ইন্টারপার্সন কাজ করি, মাল্টি এনভায়রনমেন্ট ইউনিভার্সিটি, সেখানে কি হবে শেখার জন্য কে কাউকে আসলে এনভায়রনমেন্ট সুন্দর থাকে। তারপর আন্ডারগ্রেড একটা আমার মনে হয় এই বিষয় ফান্ডামেন্টাল ব্যাপারগুলো একটা বড় সুযোগ। বায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবলেম বেস না হলে আমরা আসলে শিখি না, মানে ভাষা আর কি। চ্যাপ্টারের শেষে যেগুলো থাকে এগুলো আমরা সলভ করি না, এগুলো খুবই বিষয়, এগুলো অনেক প্ল্যান করে রাইটাররা বানায়, মানে অথররা, ওই অথররা অনেক প্ল্যান করে বানায়। সলভ করতে পারো তাহলে তোমার আসলে নিজেই বলতে পারো তোমার ফান্ডামেন্টাল গুলো শেখা। আর তুমি যদি এটা সলভ করতে না পারো তাহলে তোমাকে ধরে নিতে হবে যে মানে চ্যাপ্টারে যে জিনিস পড়ছো তোমার ওখানে আসলে মানে খুব জ্ঞান হয় না। ঠিক আছে, চ্যাপ্টার এন্ড প্রবলেম দিয়ে নিজেকে অনেক সময় আটকে যাবে, হ্যাঁ একবারে করে ফেলতে পারবে তা না, আটকে যাওয়াটাই শেখা আসলে, এই আর কি। আর সাইন্টিফিক শুরু করতে পারো, যদিও এই সময়ে তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, তুমি সাইন্টিফিক আর্টিকেল টু ডেট কিছু আইডিয়া পাবা, যেগুলো তোমার বা লোকাল প্রবলেম সলভ করার জন্য পারবা। লোকাল প্রবলেম ঠিক এটা একটা শেখার গুরুত্বপূর্ণ ব্যাপার। ফর এক্সাম্পল আমি একটা ব্যাপার বলতে পারি, যেমন ধরো এরকম কাজ আছে খুব অল্প, তার হচ্ছে আরজি এরকম টাইপের একটা গ্রুপ, তো ওই গ্রুপে জুবায়ের ওরা কাজ করেছিল, থাকবে আগের নাই, আজকে বেশ বড় বড় জায়গায় কাজ করছে, কারণ তাদের জিনিসগুলো ডেভেলপ হয়েছে আর কি। তো ডিভাইস দিয়েই অনেক একটা হচ্ছে যে ওইটা বাচ্চারা কিভাবে শিখবে এটাকে একটু ফ্যাসিলিটেট করা, সেই ধরনের একটা ডিভাইস ছিল ওটা দিয়ে অনেক অ্যাওয়ার্ডও। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবলেম বেস, মানে অনেক স্কিল ডেভেলপ, অনেক কনফিডেন্স পাইছে। তো প্রবলেমে যদি না নামো তুমি, তাহলে তোমার ফান্ডামেন্টাল গুলো ঠিক বুঝতে পারবে না। এটা আমার মনে হয় যে কোনো একটা প্রবলেম নিয়ে বিল্ড ইন্টারপার্সনাল স্কিলস, এটা গুরুত্বপূর্ণ। মানে কম্পিটিশন করি সেগুলো না করে কোলাবোরেশন করা উচিত। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে এগুলো ভাবে কাজ হয়, কারণ তুমি কাজ জায়গায়ও কোন একটা কোম্পানিতে কাজ করলে খুবই গুরুত্ব দেয়, তুমি একটা গ্রুপ করতে পারবো। কম্পিটিশন করতে চাইলে তোমাকে নিবে না, তোমার ইন্টারভিউতে দেখবে তোমার ইন্টারপার্সোনাল স্কিল কেমন,
একটা গ্রুপে কিভাবে লিড দিতে পারবা, কাজ করতে পারবা। সো কোলাবরেশন ইজ বেটার দেন কম্পিটিশন। তো এই কম্পিটিশনের যে আমাদের একটা, আমি জানি না, এমনি বলছি, অনেক সময় দেখা যায় কম্পিটিশন থাকে, সেই জায়গা থেকে বের হয়ে আরেকজনকে হেল্প করে কিভাবে নিজের স্কিল বাড়ানো যায় সেই জিনিসগুলো দেখতে হবে। সো নেক্সট থার্ড ইয়ার, আমি প্রশ্ন করার জন্য দেখি যায়। থার্ড ইয়ারে গিয়ে আসলে একটা ক্যারিয়ার প্যাথ আমাকে করতে হবে, কারণ ফোর্থ ইয়ারে আসলে অনেক কাজ। এখানে আমার মনে হয় একটু করা উচিত, কোন দিকে যাব, আমার কি বিসিএস টার্গেট, আমার কি দেশে কোনো জায়গায় করার টার্গেট, এটা পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। আলোচনার মাধ্যমে হায়ার ডিগ্রি দরকার আছে, কেন আমি গ্লোবাল জব মার্কেটে, ওইসব জিনিস সামনে আলোচনাগুলোতে। বাট তারপর দেশে জব করার একটা থাকতে পারে, সুযোগ সুবিধা বিবেচনা বা পার্সোনাল ফ্যামিলি অনেকগুলো থাকতে পারে। সো হোয়াট এভার আর দেন তুমি আর কি। তবে তুমি যদি সিএসও টার্গেট করো, আমি এখানে জিনিসগুলো আলোচনা করবো, প্রোগ্রামিং এগুলা কোনো অসুবিধা নেই, ইভেন ফোর্থে শেষ করো বিসিএস পেপার, নো প্রবলেম। বাট এই জন্য আন্ডারগ্রেড তুমি যদি বিসিএস এ তুমি ট্রেনে করে আসার সময় বিসিএস এর গাইড নিয়ে আসো, ডিপার্টমেন্টে কালীন ওইদিকে মনোযোগ থাকে, তাহলে আসলে নষ্ট, বিসিএস নষ্ট। আমার এক্সপেরিয়েন্স থেকে, যখন আমি টিচার ছিলাম সেখান থেকে বলছি না করাই ভালো। তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টার্গেট করতেছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থাকো, পরেরটা পরে চিন্তা করা যাবে, 30 বছর পর্যন্ত দেওয়া যায়। তো ডিসিশন, তারপর এখন তুমি রিসোর্স গুলাও জানো, কোন স্যার কাজ করে এটাও জানো, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি ডিপার্টমেন্টের বাইরে এবং অন্যান্য ইউনিভার্সিটি কি কি কাজ হচ্ছে সময় এখন পেপারগুলো পড়া শুরু করো। তুমি এখন থেকে তোমাকে জানলো, এবং নতুন নতুন প্রবলেম কি, পয়েন্টটা কোন দিকে যাচ্ছে এটা বুঝতে হবে আমাকে, এবং ইউনিভার্সিটি গুলো আসলে জন্য কি কি অপরচুনিটি আছে, তারা কি কি রিকোয়ারমেন্ট চাই, সেগুলো আমি কিভাবে বিল্ড আপ করতে পারি, সে এখন থেকে দেখতে হবে। নেটওয়ার্ক, ট্রাই টু ম্যানেজ ইন্টার্নশিপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশে থাকতে আমরা বুঝি না, এখানে জবের জন্য আসলে অনেকে বলে এটা ভাবে যে 80% জব ওয়ার্কিং এর মাধ্যমে হয়, এবং শুরু হয় ইন্টার্নশিপ দিয়ে। ইন্টার্নশিপের শেষে তারা জব অফার পায়, এরকম হয় এখানে। তো দেশে রয়েছে, ডাক্তারদের মধ্যে আগে ছিল, আমাদের মধ্যে সুযোগ কম ছিল, ম্যানেজ করতে পারো, এটা একটা বিশাল সুযোগ আর কি। কোম্পানি জয়েন করতে পারবা, অনেক স্কিল শিখতে পারবা, প্র্যাকটিক্যাল অনেক স্কিল দিবা। যাই হোক, তারপর হচ্ছে যে ওয়ার্ক আন্ডার সুপারভাইজার। আমি আগেও আবার বলছি, ওখানে যে তুমি করে থাকো, এখানে করো কোন একটা প্রফেসর আন্ডার, অথবা বড় ভাইয়া, অথবা কোনো মেন্টর ইউনিভার্সিটি হতে পারে। কনফারেন্স গুলোতে, ন্যাশনাল যে কনফারেন্স, এগুলোতে অ্যাটেন্ড করা গুরুত্বপূর্ণ। তোমার কনফিডেন্স, তোমার যে একটা এটা ব্রডেন হবে। পাবলিশ তুমি যদি পারো, তুমি ছোট পাবলিশ করো। তো প্রথম দিকে ক্ষেত্রে আমাদের যেটা থাকে যে বড় কিছু পাবলিশ করে ফেলবো, অনেক বড় কিছু, ওটা না। ওই সময় তুমি টার্গেট করো পেপার তুমি লিখতে শিখবে, কিভাবে প্যারাফ্রেজিং ব্যাপারটা জানবে, কিভাবে তুমি সাইটেশন জানবে, মানে সাইটেশন করতে হয় জানবে, কিভাবে কি কি পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, সব জিনিসগুলো টার্গেট করো। তুমি টার্গেট তুমি অনেক বড় কিছু, বাট এরকম কিছু যদি তোমার তো এটা আচ্ছা। সো তারপর স্কিল বিল্ড আপ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কথা বলছি, এবং অন্যান্য স্কিল যেগুলো লাগে, যেমন ইমেইলিং শুরু করতে হবে। এই সময় তো ইমেইলিং অবশ্যই শুরু করা, হুট করে একটা মেসেজ না দিয়ে একটা ইমেইল, জিনিসটা সুন্দর লাগে। প্রফেসরকে শুধু ইমেল করবো, অন্য কাউকে তা না, সবাইকে ইমেল করবো, সুন্দর লাগে, জিনিসটা দেখতেও ভালো লাগে। তুমি একটা স্টুডেন্ট যখন আমাকে একটা ইমেল করে, আমার ইমপ্রেশনটা অন্যরকম হয়, কত প্রফেশনাল, তাই না? এটা কারোর ক্ষেত্রে, তুমি কারোর কাছে হেল্প, তোমার বড় ভাই হতে পারে, টিচার হতে পারে, তুমি ফেসবুক মেসেঞ্জার দারুণ না, যে ফেসবুক মেসেঞ্জার মানে আমি বলছি না, বাট ইমেল বেটার। লিডারশিপ, ভলান্টিয়ার ওয়ার্ক, এখানে খুব ভ্যালু দেওয়া হয়, বাইরে বাংলাদেশেও ভালো, বা ধরো ইউডিএস বা
এই সমস্ত লিডারশিপ গুলো, লিডারশিপ বলতে আমার ওগুলো বলতে টিচারদেরকে পিটাইতে আসে। যে একাডেমিক লিডারশিপ, টেকনিক্যাল লিডারশিপ, সেগুলো খুবই দেশে বিদেশে খুব কম দেখবা যে লিডারশিপ আছে তার ভালো কিছু করছে না। লিডারশিপ দেওয়া স্টুডেন্টরা দেখতে খুব ভালো লাগে। তো মানে ইন্টারভিউগুলোতে ভ্যালু দেওয়া হয়, কারণ এই যে বড় বড় কোম্পানিগুলো যে সামনে আলোচনা করব সেগুলোতে আসলে এই তোমার কাজ করার একটা গ্রুপকে দেওয়া হয়। তো সেখানে সুপারভাইজার থাকে, একজন যে সিনিয়র থাকে সে আর বাকিদেরকে সুপারভাইজার, এখানে লিডারশিপটা দরকার হয়। এই জিনিসটাকে খুব গুরুত্ব দেয়। বস কিন্তু সব জানে না, তোমাকে শিখিয়ে দিবে, তবে সেখানে লিডারশিপের ব্যাপারটা আসে। ফাইনাল ইয়ার এন্ট্রি এক্সাম, আমি জিআরই আইএলটিএস এগুলোর কথা বলছি। প্রথমে আইএলটিএস বলি, আইএলটিএস টোফেল এগুলা তো তোমরা জানো হচ্ছে যে পৃথিবীর সব জায়গায় এক্সেপ্ট না, সব জায়গায় আসলে আমেরিকাতে আইএলটিএস কাউন্ট হচ্ছে, কানাডাতে, তো নর্থ আমেরিকাতে টোফেলও কাউন্ট হয়, অন্য জায়গায় না, এদিকে এগুলো তোমরা জানো কি লাগে। তো আইএলটিএসটা আমার মনে হয় খুব ভালো, কারণ আইএলটিএসটা আমাদের জীবনযাত্রার যে ইংলিশ সেটাই তো না। তো এটা আমার মনে হয় আর্লি দিয়ে দেওয়া উচিত, কিছুদিন প্রিপারেশন, তাহলে তোমার পৃথিবী অনেক ওপেন হয়ে গেল। 6.5 এর হলো খুব কষ্ট না, তুমি এমনি 6 পাবা। আমি বলছি আমাদের মতো সাধারণ একটু পড়াশোনা করলে 6.5 পাচ্ছ, একটু মাঝখানে করলে বা একটু বেশি পড়াশোনা করলে তুমি 7 পাইলে তো তুমি একটা ভালো জায়গায় বসছো ক্যারিয়ার করে ফেলা ভালো। তারপর এই সময় নেওয়া উচিত না, কারণ এগুলো আসলে আমি বলি এটা আমার কেমন, এগুলো কেন ডিলে করি আমরা। জিআরই কোনো ডিগ্রি না, আসলে একটা এন্ট্রি এক্সাম, এটা তোমার থাকবে না, এটা কোনো সার্টিফিকেট তুমি সারা জীবন থাকবে মাস্টার্স বা এরকম না। তো এটা নিয়ে এত ভয় আবার এটা হেলাফেলা করে ভাঙারও কোনো দরকার নেই। রিজনেবল টাইম রাখো, এটা দিয়ে দাও, দেখো, আর না হলে পরে দিব, অসুবিধা নেই, কয়েকবার দেওয়া যায়। এটা কোনো এটা প্রসেস কি মনে করবে, তুমি কি করছো এটা খুঁজতে যাবে, অনেকে মিসবিলিভ আছে আর কি। এখানে মনে করি যে তুমি একটা টাইম রাখো, একটা সেমিস্টারের জন্য যেরকম, এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, অর্ধেক গুরুত্ব দিলেও চলে। 300 মানে 310 এর উপরে গেলে আমাদের ডিপার্টমেন্টে বেশ ভালো ভালো যে আসছে, এটা ট্রেন্ড যেহেতু শুরু হয়েছে, তোমরা পারবে। আরো বলছি যে কোনো ডিগ্রি না, তো এইগুলো পরীক্ষাগুলো দিতে আমি করি, কারণ আসলে এন্ট্রি এক্সাম গুলো আমাদের একটা গেটওয়ে তৈরি করে দেয় জবের ক্ষেত্রে, একটা ভালো ফান্ডিং এর জন্য, সুন্দর লাইফের জন্য, সুন্দর ক্যারিয়ারের জন্য, যার কারণে আমাদের মনে হয় এটা জিনিস, এবং সিরিয়াসের জন্য আমার এটা নেওয়া উচিত না। হ্যাঁ, এটা রিজনেবল দিয়ে কিভাবে ওই এক্সাম ফাইনাল ইয়ারের ওঠে ভালো, আর যদি এটা সম্ভব না ফাইনাল ইয়ারের পরে 3 মান্থ। আচ্ছা, হচ্ছে যে ফাইনাল ইয়ারে তোমার কি আছে, তুমি এখন রিসার্চ সম্বন্ধে জানো, গ্লোবাল জানো কোন রিসার্চ কিভাবে চলতেছে, যে লার্নিং খুব ভালো চলতেছে, এখন সাইবার খুব ভালো চলতেছে, সেমিকন্ডাক্টর টেকনোলজি, থট, এগুলো তুমি জানো, তোমার কিছু ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং কমিউনিকেশন শুরু করো। মনে করে জিআরই দিব, তারপর যোগাযোগ করবো, আমি সেটা করি না। আমি মনে করি তুমি কমিউনিকেশন করতে পারো, জিআরইর সাথে সম্পর্ক হচ্ছে যে অ্যাডমিশন কমিটির সাথে, কারণ অনেক সময় প্রফেসর স্টুডেন্টের স্কিল গুলো খুবভাবে বিলিভ করতে পারে না, বা ইউনিভার্সিটি মানে র্যাঙ্কিং কেমন, ইউনিভার্সিটিটা সেটা ঠিক প্রফেসর থাকে না, সেক্ষেত্রে তোমার জিআরই কিছু ধারণা পায় যে পারবে, এই জিনিসটাই শুধু দেখে, সে নিতে পারবে, তাকে যদি সুপারভাইজ করে শিখবে, তার শেখা এটা দেখে আর কি, স্কোর দেখে। সো তখন বলতে পারে যে ঠিক আছে তুমি জিআরই স্কোর, তখন তুমি দিতে পারো, বাট অলরেডি কমিউনিকেশন হয়ে গেছে। কমিউনিকেশনটাকে সবচেয়ে আগায় রাখবো, স্টাডির জন্য কমিউনিকেশনটা মানে ইমেইলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইভেন এসওপি থেকেও গুরুত্ব, কারণ উনি তোমাকে দেবে, উনি তোমাকে সিলেক্ট করবে, যদি তোমাকে সিলেক্ট করে ফেলে কমিটির কাছে উনি রিকমেন্ডেশন করবে, এই জিনিস তোমার জন্য ওয়েভ হয়ে যাবে। ফলে প্রফেসর সুন্দর করে কমিউনিকেশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়।
নিয়ে সামনে স্লাইডে আরো কথা বলবো। অনেক সময় ওয়ার্ক করতে পারো, প্রফেসর এখন বা তোমার হাতে সময় আছে, তুমি করতেছো, তুমি প্রফেসর থাকলে তুমি করতে পারো। প্রফেসর খুশি হয়, কারণ হচ্ছে যে তুমি টাকা ছাড়া কাজ করতে যাচ্ছ। অনেক স্টুডেন্ট অন্যান্য ল্যাবে দিয়েও কাজ করছে না ঠিক মতো, আর তুমি কাজ করতে যাচ্ছ, তো তুমি দেখাতে পারো, খুবই ভালো। আর তোমাকে অনেক কিছু দেখা, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আছে কিনা তোমার ইয়ে আছে কিনা, মানে সিনসিয়ারিটি আছে প্রতি, সেই জিনিসটা যদি তুমি পারো প্রফেসরকে, তাহলে প্রফেসর তোমাকে নিয়ে, কারণ তোমাকে তোমার যেমন প্রফেসর দরকার, স্টুডেন্ট দরকার তার তার জন্য, তার নিজের ক্যারিয়ারের জন্য। ওকে, ইন্টার্নশিপ এগেইন, এটা ফাইনাল ইয়ারের, এরপরে তুমি ইন্টার্নশিপ বেস দিবা। এসব ইন্টার্নশিপ মনে করি আমাদের দেশে সামনে আরো সুযোগ সুবিধা তৈরি হবে, এবং তো এটা ইন্টার্নশিপ করার চেষ্টা করবে। এবং যদি সেটা সম্ভব না হয়, তাহলে ল্যাবে কাজ করছিলে, সেই ল্যাবে কাজ করো, ল্যাবে কাজ করা শুরু এখনো না, অন্তত এখন করো প্লিজ, এন্ড দেন অ্যাপ্লাই। তুমি যদি করো, হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করো, নাহলে জবে, সেটা 4th ইয়ারে সম্ভব, পরীক্ষা দিয়ে ইয়ে করো। ওকে, আর আমি ফার্স্ট পেপার পাবলিশ করার জন্য, তোমরা যারা একাডেমিক লাইনে থাকবা, হায়ার স্টাডি, ইভেন যারা দেশে জব করবা, তাদের ছোট্ট একটা পাবলিক কনফারেন্স হতে পারে, গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ফার্স্ট পেপার শুরু হলে তুমি খুব ফ্রিকুয়েন্ট পাবলিশ করো। ফার্স্ট পেপারে আমাদের অনেক জড়তা, ব্যাপারটা কিভাবে লিখবো, প্যারাফ্রেজ কিভাবে করবো, তারপর আমি আন্ডারস্ট্যান্ড হয়ে যাব অনেক ধরনের ব্যাপারের মধ্যে, বুঝছো? যে তোমাদের যে কোনো ভাবে কোনো স্যারের আন্ডারে বলতে পারলে, ছোট কনফারেন্স পেপার হলেও ভালো আর কি। বাট এটা পয়সা দিয়ে গার্বেজ পাবলিশ করে লাভ, কিন্তু এই গার্বেজটা তোমার ক্যারিয়ারের সাথে থাকবে। আর এমএস এর ব্যাপারে মতামত হচ্ছে, এমএস বাংলাদেশে ভালো সুযোগ, বাট আমার মনে হয় শুধুমাত্র টাইম থাকলে, মানে 4th ইয়ার দিয়েই তোমার সিলেবাস, সেটা দিয়ে জব পাওয়া বাইরেও আসা যায়, সেটা করতে পারো। বাট যদি বাংলাদেশে থাকতে হয়, এমএসটা করতে পারো, কারণ এখানে তোমার টাকা লাগে। বাইরের দেশে সাধারণত এমএসটা করে ঢুকে যায়, তারপর তারপর তারা বুঝে কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে, কোন বিষয়ে আমি একটু স্পেশালাইজ করতে চাই, সেই জায়গাগুলো করবো। তাদের সমস্যাটা এমএস করতে টাকা লাগে, তারা চায় যে দেবো না, যে কোম্পানিতে কাজ করবে সে টাকাটা দেয়, সেজন্য আমি কোম্পানিতে গিয়ে, ওদের ফিলোসফিটা আলাদা। আমাদের তো এই একসাথে করে ফেলি আমরা, কারণ টাকা লাগে না। তো আমাদের যদি করো এমএস, ওকে, তুমি কিছু পাচ্ছ ভালো, কিছু পাবলিকেশন করো, এটা খুবই দেবে। আর কোর্স ওয়ার্কগুলো এখানে ট্রান্সফার করা ভালো। হ্যাঁ, আমাদের কোর্স ওয়ার্কগুলো ক্রেডিট করে হলে আরো ভালো হতো, সবগুলো নিয়ে আসা যেত। মনে হয় না আসলে এমএস এর জন্য বসে থাকা উচিত, কারণ আমাদের এমএস গুলো আসলে ইফেক্টিভ আর কি, ইন টার্মস অফ কারণ যেই সিলেবাস গুলো আছে সেই করতে হবে, আমার নিজস্ব কোনো চয়েস নাই, আমি এই স্পেশালাইজ করতে যাচ্ছি। তো এটা ডিপার্টমেন্টের টিচারদের দোষ না, এটা আমাদের সুযোগের অভাব, আমাদের সমস্যা, তাই না? আমাদের তো যত নাই, যার ফলে আমাদের অনেক তৈরি করতে পারি নাই, আমাদের যথেষ্ট ফান্ডিং নেই, এর সাথে আসলে আমরা অনেক জায়গায় এখন তুলনা করতে পারবো না। ঠিক আছে, সো হয়তো আস্তে আস্তে চেঞ্জ হলো, বাট এই জন্য আমার মনে হয় এমএস বাইরে তাহলে ইন্টারন্যাশনাল দ্রুত হবে আর কি। ওকে, তাহলে এখানে আমার আন্ডারগ্রেড শেষ, আমি অনেক সময় নিয়ে নিয়েছি, দ্রুত যদি কোনো প্রশ্ন থাকে করো। স্যার একটা কোশ্চেন ছিল আগের স্লাইডে স্যার। সরি, স্লাইড আমি আসলে মানে দ্রুত বলে ফেলতেছি, মানে সরি। না স্যার, না স্যার, আপনি স্মুথলি। স্যার এখানে ভলান্টারি ওয়ার্কের, স্যার এই ব্যাপারগুলো, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, যে প্রফেসররা যে জিনিসগুলা যে মানে ডিক্লেয়ার করতেছে, এগুলো কি স্যার প্রফেসরদের ওয়েবসাইটে পাওয়া যাবে কিনা, বা ইনফরমেশনটা আমরা স্যার কিভাবে পাবো? আর কোনো ওয়ে আছে কিনা যে প্রফেসর ওয়েবসাইটে কি এটা থাকে কিনা?
প্রথমে হচ্ছে তুমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবা, পিপল থাকে, পিপল মানে মেম্বার আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার থাকে, ফ্যাকাল্টি মেম্বার যাবে। প্রথম পেজে যেগুলো থাকবে ছোট থাকবে যে উনি ফিল্ড সিকিউরিটি, উনি সেমিকন্ডাক্টর টেকনোলজি, উনি এআই নিয়ে কাজ করে। তারপর ওনার পার্সোনাল ল্যাব, তো ওখানে তুমি ওনার অ্যাক্টিভিটি কি কি প্রজেক্ট চালু আছে সেটা দেখবা, স্টুডেন্ট গুলো দেখতে পারো থাকে। তো তারপর স্কলারে ওনার নামটা জাস্ট দিলা, এগুলো চলে আসলো। তাহলে ওনার দেখবা উনি কিভাবে কোথায় পাবলিশ করছে সেগুলো দেখলা। ওখান থেকে তুমি দেখবা যে আসলে এখানে কিছু কাজ নাকি, বা তুমি শিখতে চাও কিনা, সেটা কোনো অ্যাডভান্টেজ ওনার জন্য পারো কিনা। ওনারও তো কিছু ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, মানে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমাকে যেভাবে শেখাবে, উনি তার তোমাকে শেখানোর কাজ নিবে না। উনি তখন একটা নেবে বা তোমার সাথে তোমাকে বলার অনুমতি দিবে যদি তুমি কোনো অ্যাডভান্টেজ আসতে পারো। ধরো তুমি প্রোগ্রাম ভালো জানো, তুমি বলো যে আমি এই কাজগুলো আমি কিছু, তুমি যেহেতু কাজ করানো সম্ভব, উনি তোমাকে করতেও পারে। সবাই এলা করবে না, কারণ মানুষ। তো তুমি 5টার মধ্যে একটাও যদি করতে পারো, 20টা ইমেল করে যদি পারো, তোমার আগাম একটা তৈরি হচ্ছে। আর প্রমাণ করতে পারো, তো তোমাকে নিবেই, কারণ প্রুভড। এখানে ফ্যাকাল্টি মেম্বাররা খুবই কনফিউজ থাকে যে কোন, কারণ এত বড় ব্যাপার আর সমানের ব্যাপার অনেক কিছু থাকে। আমার জন্য অন্য দেশ তারা অনেক ইয়ে থাকে, এই জন্য যে দেখা হয় যে আসলে আমি মানে অন্ধভাবে নিয়ে আসতে পারি না। তুমি যেখানে ভলান্টারি কাজ করে তুমি তোমার সিনসিয়ারিটি প্রমাণ করলা, তো সেখানে তো প্রফেসর একদম খুশি হয়ে যাবে। করতে পারছি ব্যাপারটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কোশ্চেনগুলো ওয়েবসাইটে অবশ্যই পাওয়া যাবে। ওই যে গুগলে প্রত্যেকটা প্রফেসরের অনলাইন অ্যাক্টিভিটিসটা আছে, সার্চগেট, গুগল স্কলার, আরো যা যা, তাই না? সুতরাং এখন তো এগুলো ব্যাপার না আসলে, তাই না? তবে হ্যাঁ, দিয়ে শুরু করবো, এটাই আনসার। থ্যাংক ইউ স্যার। তাহলে ফরওয়ার্ড হতে পারি। ওকে, ক্যারিয়ার ডিসিশন ভালো মন্দ দুইটাই আছে, ওইটাই করবে এখানে। খুব, তুমি কি তাহলে সিভিল প্রেফার করতেছো না হায়ার স্টাডি দিকে? আমার শুরুর দিকে বোধহয় কোন একটা জায়গায় আমি লিখেছি, আলোচনা করি, সেটা হচ্ছে হায়ার স্টাডি কেন। হায়ার স্টাডি কেন? আচ্ছা, এখানে লিখছি আমি সেটা। হায়ার স্টাডি এই কথাটা দেখো, একটা সিম্পল তোমাকে, তুমি দেখো কন্ডাক্টরের উপর বা ইলেকট্রনিক্স এর কোর্স পড়ছো, এই যে তোমার অনেকগুলো, তুমি বেসিক ইলেকট্রনিক্স করে একদম মাইক্রো ইলেকট্রনিক্স পর্যন্ত। কারণ আমাকে যে ফেব্রিকেশনের, এই যে যেখানে ফেব্রিকেশন, এখানে এরকম একটা ল্যাবের কথা বলো, এরকম একটা কোম্পানির কথা বলো যেটা লোকাল বাংলাদেশে আছে, অনেক কিছু পড়ছো, তুমি ডিজিটাল কিছু পড়ছো, এই যে ইমপ্লিমেন্ট করার মতো বা এই সমস্ত এরকম কোম্পানি কি দেশে আছে? নেই। তার মানে তোমার সিলেবাসটা ইন্টারন্যাশনাল, সিলেবাসটা তৈরি কিন্তু একই লোকাল মার্কেটের জন্য না। যেমন সেমিকন্ডাক্টরের কথা, সেমিকন্ডাক্টর কাজ কোথায় হচ্ছে, যে তোমার এখানে তারপর তোমার এখানে আইবিএম, এই সমস্ত জায়গায় তো জায়ান্ট সেমিকন্ডাক্টর কোম্পানি, তো তোমার তো আসলে হবে সেটা দেশে হোক বিদেশে হোক, তুমি তো লোকেশন কোন কোম্পানি, ওখানে সুযোগ কোথায়, তাই না? তাহলে লোকাল মার্কেটে সুযোগ নেই। আমাদের সিলেবাসটা তো ইন্টারন্যাশনাল। কিভাবে পড়ি ওটা হচ্ছে আলাদা বিষয়, বাট সিলেবাস তুমি যেগুলো পড়ো এখানে আমেরিকার ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলো সেম পড়ে। কাজেই তুমি করে কোনো ব্যাপার নেই যে আমি কেন হায়ার স্টাডিতে যাই, কেন লোকাল জব মার্কেটে, এই সমস্ত বিষয়। কারণ সিলেবাসটাই আমাদের তৈরি করেছে ইন্টারন্যাশনাল ক্যাপাবিলিটি দিয়ে। আর আমাদের তো অপরচুনিটি নেই লোকাল জব মার্কেট, তো বেশ আমাদের যে জনসংখ্যা, আমাদের যে গ্রাজুয়েট তৈরি হচ্ছে, সেই জন্য আসলে গ্লোবাল জবে যদি তুমি আসতে পারো, গ্লোবাল জবের গ্লোবাল জবের অংশ, আমি বলছি বাংলাদেশের বাইরে যদি তুমি আসতে পারো, তার দেশে অনেকের জন্য তুমি সুযোগ তৈরি করবে, এটাও একটা উপকার। আর এটা মনে করো না বাংলাদেশের বাইরে আসলে দেশকে বলে যায়, এটা আমার ধারণা। এবং দেশে যারা বসে থাকে তাদেরই এটা একটা অজুহাত। ঠিক আছে, বিদেশে তুমি দেখবা বেশিরভাগ স্কলার
বেশিরভাগ বললে ভুল হবে হয়তো, অনেক অনেক গবেষক যারা দেশের জন্য খুব ভালো চিন্তা ভূমিকা রাখছে দেশে বিদেশে বসে, এবং নিরপেক্ষ স্ট্রং সুযোগ বাইরে আছে। আচ্ছা, সিভিল সার্ভিসের ব্যাপারে যেটা বলছিলাম, বাংলাদেশের সিভিল সার্ভিস সুযোগ সুবিধা দিক দিয়ে বিসিএস এর মতো হতে পারে বা বিচার হবে। সো তুমি যদি বিশেষ করে প্রতিপত্তি এটা দেখো, বিসিএস খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা সিলেক্ট, আমি অবশ্যই অনার করবো, কারণ বিসিএস এর মাধ্যমে অনেক কিছুই আছে। যেমন ধরো আমরা ফ্যামিলি, আমরা বাংলাদেশের প্রান্ত থেকে আসি, আমাদের আত্মীয় স্বজন সবাই চায় যে জায়গায় যাবো, তাদের জন্য কোনো হেল্প করবো। তাই আর আমাদের সমাজটা এমন যে একটা ক্ষমতার দরকার আছে, কোনো জায়গায় আটকে গেলে তাকে একটু ছোট ব্যাপার, কারণ এখানে ডেভেলপমেন্টাল ব্যাপার না, এখানে প্রবলেম থাকে বেশি, যার কারণে ব্যাপার থেকে উদ্ধার করা উপকার মনে করা হয় আমাদের দেশে, সুন্দরভাবে আশা করে। তো সেটা বিসিএস যারা যায় তাদের পক্ষে ভালো এগুলো করেন, এগুলা সুযোগ সুবিধা বেশি। আর এমনি দেশের বিসিএস দেরকে যে সুবিধা দেয়, তো হচ্ছে তোমরাই ভালো জানো, এবং তোমরা বলে লাইব্রেরিতে লম্বা বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য আমি খারাপ হিসেবে দেখি না। আমি এটা বিল্ডার হতে, সেটা হতে একটু সমস্যা আর কি, বাট সেদিকে আমি জাস্ট এটুকুই বলতে চাই, শুধু সুবিধা খারাপ চয়েস না। তারপর করেও কিন্তু হায়ার স্টাডি করা যায়, আর হায়ার স্টাডি করে কি হচ্ছে সেটা তো থাকবেই, আছে ব্যাপার। আর প্রাইভেট জব ইউনিভার্সিটি গুলো আমাদের টপ স্টুডেন্ট ওভাবে ভালোভাবে নিচ্ছে না, নিলেও মূল্যায়ন করছে না, খাটাচ্ছে। ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো ডিগ্রি লাগে, যেমন নর্থ, তুমি দেখো স্টুডেন্ট টিচারদের নর্থ সব হচ্ছে যে নর্থ প্রায় অন্য জায়গায় ভালো ইউনিভার্সিটি ডিগ্রি, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, সামথিং এলস সিমিলার। সো ওই ভালো ইউনিভার্সিটিতে ঢুকে টেকনিক্যাল জব আছে, তোমার স্কিল দরকার, এই স্কিলগুলোর কথা বলছে, এবং আরো প্লাস সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে আছে। তুমি যদি লোকাল কিছু কাজ করতে পারো, যেমন একটা ল্যাব আছে, রুমি ল্যাব, ওখানেও ভালোভাবে কাজ হচ্ছে, এরকম তুমি স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে টেকনিক্যাল জবগুলোতে ঢুকতে পারো, যেগুলো দেশে থেকে আমাদের রিলেভেন্ট জবগুলো করা যায়। তারপর একটা হচ্ছে যে আমি ডিসাইড করলাম হায়ার স্টাডির দিকে, তাহলে হায়ার স্টাডি কেন? কারণ তোমাকে একটা গেটওয়েতে নিয়ে যাবে তোমার ফিউচার ক্যারিয়ার, গ্লোবাল ক্যারিয়ারের জন্য। সুযোগ সুবিধা কি সেগুলো আমরা আলোচনা করবো। শুরুতে তাহলে আমি কি করবো? পিএইচডি, এমএস করবো, এমএস অর পিএইচডি। এটা আমি হাইলাইট করেছি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। অনেকে বলে যে এমএস করবো না পিএইচডি করবো, না আমি এমএসসি করবো, পিএইচডি করবো না, কোনো মানে এরকম। এমএস এর ফান্ডিং তোমরা জানো তুলনায় একটু কম, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকে এবং রিজেক্ট হতে, ফান্ডিং না পেতে থাকে। মিসবিলিভ আসলে। পিএইচডিতে আসো, পিএইচডিতে এসে কিন্তু তুমি এমএস বের হয়ে যেতে পারো। অনেকে করে কি এখানে, মানে আসলে বেশিরভাগই যে পিএইচডি যারা একটা এমএস পেয়ে থাকে, কারণটা আমি তোমাকে বলি। এখানে একটা পিএইচডি হচ্ছে, ধর আমি আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, অন্য ইউনিভার্সিটি প্রায় সিমিলার হবে। 72 ক্রেডিট হচ্ছে পিএইচডি, তার মধ্যে 36 ক্রেডিট তোমার কোর্স ওয়ার্ক লাগবে। 36 ক্রেডিট কোর্স ওয়ার্ক মানে 3 ক্রেডিট করে একটা কোর্স যদি ধরো, কয়েকটা রিয়াল কোর্স 4 ক্রেডিট থাকে, বেশিরভাগ 3 ক্রেডিট, 12টা কোর্স লাগবে। তার মধ্যে 30 ক্রেডিট একটা বোনাস এমএস, ওই পিএইচডির কোর্স ওয়ার্ক দিয়ে তুমি কিন্তু একটা এমএস অ্যাপ্লাই করতে পারো, অথবা 24 ক্রেডিট প্লাস 6 ক্রেডিট তুমি একটা এমএস করতে পারো, যেটা আমরা শিখেছি। সুতরাং পিএইচডির মধ্যে আছে। আবার এখানে অনেকে আসে কি, পিএইচডি যেহেতু ফান্ডিং, পিএইচডিতে চলে আসে, বের হয়ে যায়। এটা অনেক, এটা তাহলে প্রফেসরের সাথে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রড না, কারণ প্রফেসর এসব জানে যে যদি অন্য ইউনিভার্সিটিতে ভালো সুযোগ যাবে না, অবশ্যই যাবে এবং যাচ্ছে। সুতরাং তোমার শুধু তোমাকে ফ্রড না, এটা বোঝায় বলতে হবে, এবং এটা ট্রেন্ড, তো এটা করা যায়। এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি করে, যাদের আসলে পিএইচডি পছন্দ না, কারণ এটা আসলে পার্সোনাল একটা ব্যাপারও, এমএস করবো না পিএইচডি করবো, এটা আসলে তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে তুমি কি করতে চাও, তুমি পিএইচডি আসলে করতে চাও কিনা। পিএইচডিতে আসলে এমএস এর তুলনায় পিএইচডি তে অবশ্যই তোমাকে অপরচুনিটি দিবে,
তোমার স্যালারিও বেশি হবে, তাই না, তোমার ফিজও বেশি হবে, বাট গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি করতে চাও কিনা, এটা, তাই না? পিএইচডি সময় তো বেশি লাগে, বাট পিএইচডি করলে তোমার গেটওয়েটা বড় হয় আর কি, এটা ভালো। যেটা করে যে আমি আসলে টার্গেট না, আমার জবই টার্গেট, সেটা আসবো এমএসটা কোর্স শেষ, ডিগ্রিটা নিব না, জব সার্চ জব পাইছি, দেন আমি বলবো যে আমি গ্রাজুয়েশন করব, দেন আমি জব ঢুকে গেলাম, এর মধ্যে ইন্টার্নশিপ করে আমি জব ঢুকে গেলাম, বা ইন্টার্নশিপ না করে জব ঢুকে গেলাম। এটা বলছি এই কারণে, কেন ডিগ্রিটা নিচ্ছি না, দিলে তো তোমার ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে এটা অনেকে মানে ঠিক করে আর কি, প্রসেস চেক করছে, এদিকে অ্যাপ্লাই জব হয়ে গেছে, দেন আমি এমএস নিয়ে করে গেলাম, এবং এটা প্রফেসর অনেক সময়, বেশিরভাগ সময় সবাই খাসি, কারণ এখানে সবাই প্র্যাকটিক্যাল। ওকে, দেন ইউনিভার্সিটির বিভিন্ন এর কথা বলতেছি, দেশের কথা, ইউএস যাব না, কানাডা যাব না, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া। এশিয়া দিয়ে শুরু করি। এশিয়ার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, জাপান, সাউথ কোরিয়ার কথা স্পেশালি বলতে হয়, অনেক তো জানো যে এদের রিসার্চ কত দারুণ, তো এর সাথে আসলে আমেরিকা, তাই না, কম্পিটিশন, তাই না, চায়না, সো এবং ওদের ইউনিভার্সিটি অনেক সুযোগ সুবিধা, অনেক, সমস্যাটা হলো ওখানে অপরচুনিটিটা লোকালদের তুলনায় ইন্টারন্যাশনাল জব অপরচুনিটি কম, এবং আমার চেয়ে ভালো বলতে পারবো ওখানে যারা, যেমন তানভীর স্যার তখন কোনো ব্যাপার বলতে পারবে, শাহ আলম স্যার বলতে পারবে চায়নার ব্যাপারে। তোমরা যারা আমার কথা শুনে উৎসাহী হবা, ধরো, সেটা কথা বলা উচিত, আমি যে আইডিয়া দিচ্ছি আর কি। তো ওখানে জবের এটা কম, আমি এমফাসাইজ করছি এমন জায়গায় তুমি এমএসটা তুমি সরাসরি জবে ঢুকে, বাট ওখানে না হয়, তুমি যদি স্কলারশিপ পাও, তাহলে বাংলাদেশে অবশ্যই তুমি সাউথ কোরিয়াতে একটা অনেকগুলো পাবলিকেশন হবে এবং তোমার স্ট্রং হবে, চায়নাতে যাও, হ্যাঁ, তাই না, তুমি করলে তুমি একটা দেশে যারা আমাদের রেকর্ড কিন্তু ভালো জব করছে, তাই না, তো ওখান থেকে রিসার্চ ভালো তৈরি হয়, সেখান থেকে এদিকে চলে আসে, ওখান থেকে দেশে ফেরা যায়, তাই না, এটা হচ্ছে তোমার, তুমি ওখানে আসলে কি করছো, তোমার ক্যারিয়ার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে আমার আসলে সামারি পয়েন্টটা হচ্ছে অপরচুনিটি ওদিকে কম, বেশ কম্পিটিটিভ, তাই না, সো ওইদিকে করা যায়। তারপর হচ্ছে ইউরোপে যে কোনো প্রেশার নেই, ইউরোপ বাস আমাদের টেকনোলজি ভালো, ইউরোপ মানে বলতে যাচ্ছি যাদের অর্থনীতি বেস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্মানি খুব দারুণ জায়গা, নেদারল্যান্ড দারুণ জায়গা, ইউকে তো আছে, তারপর অস্ট্রেলিয়া খুবই ব্যাপার, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার ইজিয়ার, সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলতে, অস্ট্রেলিয়া জব আছে, অস্ট্রেলিয়ায় সবচেয়ে স্টুডেন্ট যেটা বেশি জানে সেটা হচ্ছে পিয়ার, ওদের আসলে সাধারণত 2 বছর করতে হয়, 2 বছর বোধহয় এক্সপিরিয়েন্স লাগে, মানে সব মিলে একটা 60 একটা স্কোরিং হয় আর কি, এটা সার্চ করলে পাবা, সহজেই পিয়ারটা পাওয়া। অস্ট্রেলিয়া স্টুডেন্টের জন্য একটা ডেস্টিনেশন, কানাডা মাইগ্রেশন পিয়ারের জন্য খুব একটা পপুলার জায়গা হয়ে গেছে রিসেন্ট ইয়ার, ওই সাথে প্ল্যান দেখলে মানে আরো অনেক সুযোগ তৈরি হবে ইঞ্জিনিয়ারদের জন্য। ইউএস বেশ তো আছে, আমি ইউএস সম্বন্ধে বলতে পারবো, যদিও আমি খুব বেশি না, আমার চেয়েও যারা সিনিয়র আমাদের ডিপার্টমেন্টে তারা জানবে, তারা অলরেডি খুব ভালো করছে। ওকে, আচ্ছা, প্রিপারেশন নিয়ে তাহলে বলি, আমি দ্রুত বলবো এখানে, তার আগে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমার আসলে আমি সময় কি দেখতেছি না, হয়ে গেছে অলরেডি, তাহলে কোয়েশ্চেন। ওকে, প্রিপারেশন আসলে আগে টাইম ফ্রেম ঠিক করে ফেলতে হবে, 2 থেকে 12 উইকস, যে কোনো 1 মাস থেকে 3 মাস বা 3 মাস হতে পারে, রিডিং রাইটিং থেকে যেগুলো বলছি ওগুলাই। আর এখানে আমি আর ডিটেইলস বলছি না, এখানে কিছু ম্যাটেরিয়ালস দেয়া আছে, আমার পিসি সেমিনার 2017 দেখে নিছি, ওখানে দেয়া প্রেজেন্টেশনটা দিয়ে দিব, ওখান থেকে এই ফ্রি ম্যাটেরিয়ালস গুলো পাবে, কোচিং এর দরকার নেই, এই গ্রুপগুলোতেও পাবা, ফাইল সেকশনে যেতে হবে, ওখানে অনেকগুলো আছে, এবং এখানে কিছু ফ্রি ওয়েবসাইট
এখানে মক থেকে শুরু করে সব টাইট সব পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে সময়টা অল্প নিয়ে ভালো নাও এবং দেখো কি হয়, আর যদি ভালো না হয় আবার, এটা কোনো ব্যাপার না, কোনো খারাপ ব্যাপার। জিআরই প্রিপার, সো প্রথম যেটা বলতেছি যে যে 3 মান্থ আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, 2 মাস হতে পারে যা পাঁচ ম্যাথ থাকে এগুলাতে, বাট 3 মাসের বেশি হওয়া উচিত না। 2 উইকস 1 উইকের মধ্যে কি কি পরীক্ষার ফরম্যাট গুলো দিতে পারে, কিছুদিন ধরো 1 মাস মতো গ্যাপ থাকে, ধরো আমি কিছু যে 1 to 6 যে কন্টেন্টের জন্য বারবারের জন্য এগুলো দেখে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু পরিচিত হতে পারে ফরম্যাটে। দেন পরের গুলোতে আসলে মক দেয়া, বেশি মক দেয়া ততই ভালো। ম্যানহাটন 5 LB খুবই বুক, যদি তুমি একটা বই পড়তে চাও টেস্ট করবো, ঠিক আছে। এবং রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছে তাদের 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 সাথে কথা বলতে, তার মক টেস্ট, এখানে টেস্টগুলো ম্যাটেরিয়ালস দেওয়া আছে, অনেকগুলো টেস্ট, আমার মনে হয় টাকা খরচ করা ম্যাগো শুরু যেগুলো নেওয়া যেতে পারে, ম্যাগো না, বাট নিতে হবে, এগুলা ফ্রি দিয়ে চলা যায়। তারপর হচ্ছে যে এই যে ইটিএস এর যে দুইটা পাওয়ার পয়েন্ট মক টেস্ট, এগুলো অবশ্যই নিবা। এগুলো আসলে যা স্কোর হয় মূলত আমার ফাইনাল স্কোর কত হবে। একটা 315 পেলো পাওয়ার পয়েন্টে 310 এর নিচে নামবে না আশা করি। আমি এখানে বলছি +-2 or 2-4, +-2 থেকে 4 এই কম বেশি। আচ্ছা, তাহলে এই টেস্ট গুলো আগলে যত আগে দিবা তুমি একটা গুরুত্বপূর্ণ সুযোগ পাবা, সেটা তো তুমি নিজেই সিলেক্ট করতে পারবা কোন প্রফেসর কোন লেভেলে যাচ্ছ। আর যদি দেরি করো তাহলে তোমাকে তোমার ভাগ্য হতে হবে যে সবাইকে লিখতে হবে যে তোমার ফান্ডিং দেয় তার কাছে যেতে হবে, সেক্ষেত্রে তোমার ইন্টারেস্ট হতে পারে। এই জন্য এগুলো আগে দিয়ে দেওয়া ভালো। আর তুমি কোন লাইভে যাচ্ছ এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটার উপর নির্ভর করবে তোমার 5 বছরের অ্যাক্টিভিটিস এবং ফিউচার ক্যারিয়ার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি খুব ডিটেলস আলোচনা করছি না। প্রফেসর সম্বন্ধে জানার জন্য কিভাবে বললাম এখানে যে আচ্ছা, হায়ার ইউনিভার্সিটি প্রোডাক্টিভ প্রফেসর, অনেক প্রফেসর আছে ইউনিভার্সিটি না, বাট প্রফেসর ল্যাব খুব প্রোডাক্টিভ। এখানে এটা কারণটা হচ্ছে ছোট ছোট এগুলো দামি প্রফেসর গুলোকে নিয়ে আসে বড় ইউনিভার্সিটি থেকে, বেশি টাকা, তো সেক্ষেত্রে তাদের গ্রুপে ঢুকতে পারলাম, কারণ রিনিউন্ড ঢুকতে পারলে চাকরি টাকরি থেকে শুরু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলো আমি অন্যদিন আলোচনা করবো, আজকে শেষ হয়ে গেছে। তো রেকর্ড ইম্প্যাক্ট দেখতে হবে প্রফেসরের, এবং সে গুগল স্কলার বা এই ধরনের এতে গিয়ে দেখতে পারো যে পাবলিশ করতেছে এবং কি পরিমাণ পাবলিশ করে, যত তোমার জন্য ভালো। ফান্ডিং রেকর্ড দেখতে হবে, তার ফান্ডিং রেকর্ড গুলো দেখতে হবে, তাহলে তোমার জন্য সিকিউরিটি, কারণ অনেক প্রফেসর সেমিস্টার 2 সেমিস্টার জন্য ফান্ড দিয়ে নিয়ে আসে, টিএ করে আমার ফান্ড নেই, এটা একটা ঝামেলা। তারপর অ্যালামনি, তাদের অ্যালামনি সেটা দেখতে হবে, গুরুত্বপূর্ণ, কারণ অ্যালামনি এখানে গেছে যে জায়গায় কাজ করছে, তোমার ওই ধরনের জায়গায় যাওয়ার সুযোগ আছে, তো অ্যালামনি রেকর্ড একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তার পার্সোনাল গুরুত্বপূর্ণ ব্যাপার, তার ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ পিএইচডি একটা চাপের বিষয় না, মানে এটা দিয়ে ভয় অনেকে, চাপ তো সবকিছু, আমাদের এখন পরীক্ষা দিচ্ছে চাপ না, পরীক্ষা দিতে যে কষ্ট হয় 4 ঘন্টা, এখানে পরীক্ষাগুলো ওরকম না, পরীক্ষাগুলো অ্যাসাইনমেন্ট ভিত্তিক, হয়তো ওরকম থাকতে পারে এক্সাম, বাট অনেক কষ্ট হয় না খুব একটা। বিগ গ্রুপ, বড় গ্রুপে হচ্ছে যে প্রফেসরদের কনসেন্ট্রেশন পাওয়া যায়, বাট হয় অনেক কিছু। স্মল গ্রুপ হলে প্রফেসরের সাথে কমিউনিকেশনের সুযোগ সুবিধা, এবং টেনিট ভার্সেস নন টেনিট প্রফেসররা সাধারণত কোয়ালিটি পাবলিশ করে, নন টেনিটটা বেশি পাবলিশ দেয়। পাবলিশ দিলে তোমারই লাভ, নেওয়ার জন্য তোমাকে বেশি কাজ করতে হবে, বেশি প্রেশার তুমি নিতে পারতেছো কিনা, সবকিছু তোমার আসতে হবে, এবং যথেষ্ট সময় দরকার, যথেষ্ট সময়ের জন্য তোমার আর্লি পরীক্ষা দিতে হবে। ওকে, ইমেইলিং হচ্ছে যে আসলে যেটা করতে হবে যে ছোট হইতে হবে। এখন এত সময় নাই, বেশিরভাগ এখন মোবাইলে দেখে। ওয়ালমার্টে বাজার করতে গেছে প্রফেসর, অনেকে হয়তো আমার সাথে আমি দেখছি যে ওয়ালমার্টে বাজার করতে গেছে, মেইল দেখতেছে মোবাইলে। তুমি যদি একদম পুরো ডিটেইলস সব লিখে হলো তাহলে তো হবে না।
তো এটা এটা আলোচনার বিষয়, পুরো ইমেলিং আলোচনা করা যেতে পারে বা আলোচনা করতে পারো বা সংশ্লিষ্ট মানুষের সাথে আলোচনা করতে পারো। তো দুইটা প্যারা, খুব ফিউ লাইনস, 4 লাইন 5 লাইনের বেশি হওয়া উচিত, 4 লাইন ভালোই। প্রথম প্যারাতে তুমি কে কেন লিখতে সেটা বলতে পারো, যে এই কারণে কি কি ভালো লাগছে। এবং সেকেন্ড প্যারাতে তুমি লিখতে পারো আসলে তুমি ল্যাবের জন্য কি নিয়ে আসতে পারো। মানে আমি বলছি না যে খুব বড় এক্সপার্টিস, বাট তোমারও কিছু ব্যাপার আছে, যেমন তুমি টেকনিক গুলো জানো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা না থাকলে অসুবিধা নেই, সেকেন্ড প্যারাতে লিখো যে তোমার ইন্টারেস্ট আছে। এটা একদম এসেনশিয়াল জিনিস না, থাকলে না থাকলে নাই। ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে শেষ করো, আমার ডিটেইলস আসলে রেজিউমে দিতে, এটা ইম্পর্টেন্ট। সো ডিটেইলসটা তুমি রেজিউমে করো, বাট ইমেল করো, আবার ক্যাচি করতে গিয়ে করো না আর কি, কনসাইজ এন্ড প্রফেশনাল হতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, তোমার দিয়ে এটা ফার্স্ট ইমপ্রেশন দিয়ে ধরবে আর কি। যাই হোক, আরেকটা হচ্ছে যে রিমাইন্ডার খুব গুরুত্বপূর্ণ পার্সোনালি মনে করি, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি আমি, বড় প্রফেসর তার ফার্স্ট ইমেল হয়তো দেখেইনি, কিন্তু আমি 3 দিন পর বেশিরভাগ আমাকে রিপ্লাই দেয়, বলে যে আসলে সরি পাচ্ছি না, আমার নেই, আমি একজনকে এটাকে করো তুমি। তাহলে আমি একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যে একটা অনুসূচনা তৈরি হয় যে এই ছেলেটা ইমেল করলো, আমি করলাম, এটা কাটেছির জন্য সে অবশ্যই আর কি পরেরটা সেটা। সো সেক্ষেত্রে প্রফেসর যদি ভালো হয় আর কি, প্রফেসর যদি হয়, তো রিমাইন্ডারটা দিতে মনে রাখবে আর কি। আর অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে টাইমটা মনে রাখবে, টাইম অরল্যান্ডো লিখছি, তুমি টাইম যেখানে লিখতেছো ওখানে টাইম সিডনি হতে পারে, টাইম সাউথ কোরিয়া বা সিউল হতে পারে, তুমি লিখতেছো এটা একটু দেখে নিবে, এটা আমরা দেখি। এটা আমি শুধু প্রফেসরদের বলছি না, যে কোনো ধরনের বাইরে করতে গেলে দিস ইজ, তুমি রাতে 4টা বাজে আমাকে মেল বা ফেসবুকে একটু, আমার আসলে ঘুম ভেঙে গেলে আমার খারাপ, এটা একটু দেখতে হবে আর কি। হয়তো অনেকে বলে সকালে দেখে, আমিও একমত, বাট অন্যান্য সময় টাইম হতেই পারে, ব্যাপার না, সকালে করতে পারলে করো, বাট রাতে নিষিদ্ধ করো না আর কি। 2 পেজের বেশি করা উচিত না, ফেন্সি ওয়ার্ড স্টাইল হবে, এবং করতে পারলে খুবই ভালো হয়। টাইম না থাকলে ওকে স্ট্যান্ডার্ড বানাও, এই আর কি। তোমার কি কি স্কিল আছে এগুলো লিখো, পাবলিকেশন লিস্ট ইম্পর্টেন্ট, একদম ডিটেইলস 2 পেজের মধ্যে করা যায়। এখানে কিছু টিপস আছে আমি এখানে দিয়েছি, আরো অনেক লিঙ্ক পাবে, এখানে একটা জাস্ট ছোট লিঙ্ক আমি ইউনিভার্সিটি থেকে দিচ্ছি, এই আর কি। এবং এটা রিভিউ করো, বিভিন্ন অ্যালামনা যারা আছে, বিভিন্ন যারা আমেরিকান যদি টার্গেট করো, তাহলে আমেরিকাতে অনেক অ্যালামনা আছে, তাদের কি টিপস নাও, দেখতে হলে দেশে যাওয়ার ক্ষেত্রে ওরা কি চাই না রিভিউ করো, কয় রেজিউমি করতে পারো তুমি। এটা রেজিউমিটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, একটু সময় নিয়ে। আমি ডিটেইলস বলছি না, অলরেডি করে ফেলছি। এটা মেইনলি আসলে তুমি যদি প্রফেসর আগে করতে পারো, এটাতে কম সময় দিলে হবে, প্রফেসর ম্যানেজ না হয় তাহলে এটা একটু ভালো করে লিখতে হবে। আমি লিখছি, প্রেজেন্টেশনে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে ওই স্টাডি গ্রুপগুলোতে অনেক কথাবার্তা আছে, আমার মনে হয় ভালো আর কি। রিভিউ করতে হবে, খুব একটা অনেক রিভিউ করতে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো হতে হবে। অ্যাসিউমের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে আমরা গল্প যে আমি ছোটবেলায় এটা হতে চাইছিলাম, এসে এটা এটা যদি ক্যাচি হয় ইউনিক হলে ভালোই, বাট এটা রিস্ক, তার চেয়ে বরং প্রফেশনাল হলে ভালো আর কি। প্রফেশনাল যে এই ব্যাপার, আমি এইগুলো করতে চাই, এখানে যেতে চাই, তোমার ভালো লাগছে। সো অ্যাপ্লিকেশন ভিসা ইন্টার প্রশ্ন, এগুলো নিয়ে আমি বেশি বলছি না, আমি বলছি বলে আমি দেখো আমার কথাবার্তাগুলো দ্রুত। ভিসা ইন্টারভিউ সাধারণত এগুলো প্রশ্ন হয় যে ইউনিভার্সিটি কেন, এই প্রোগ্রাম কেন, কি করবা, এগুলাই। আর ফুল ফান্ডেড হলে ইন্টারভিউ ভিসা রিজেকশন সম্ভাবনা খুবই কম থাকে। অনেক টাকা পয়সা নিয়ে অনেক জিনিস নিয়ে আসতে হবে, বন্যা সহ, আসলে ভুল ধারণা। এখানে সব পাওয়া যায়, 2x এর মধ্যে ক্রেডিট কার্ড পাওয়া যায়, ক্রেডিট কার্ড মাল্টিপল ক্রেডিট কার্ড পাওয়া যায়, এখানে এত টাকা পয়সার দরকার নেই আর কি। সময় আটকায় দেয় যে আমার তো টাকা পয়সা নাই, আমি বিদেশে আসতে এত টাকা কোথায় পাবো, কারোর কাছ থেকে ধার নিতে হবে কারণে। এটা আমার মনে হয় একটু মিস। মোটামুটি যেগুলো আগে টেস্ট গুলো দাও, আর ফ্রেন্ড পারো নিয়ে চলে আসো, যারা আছে তার কথা বলো, ঠিক হেল্প করবে, অনেক টাকা বুঝাচ্ছে। তাছাড়া ট্রানজিশন নাই, আমেরিকা মানে মুসলমানদের জন্য কি রকম একটা এনভায়রনমেন্ট, ভাবার কোনো দরকার নেই, এগুলো ভুল
এখানে মুসলমানরা খুব ভালো আছে, সুন্দর মসজিদ, অনেকগুলো মন্দির, এখানে বেশি ইউনিভার্সিটি প্রত্যেকদিন ইসকনরা জানাবে, ইনভাইটেশন জানাবে, সব ধরনের মানুষজন খুব সুন্দর, হালাল ফুড পাওয়া যায় না, কোনো ধরনের ঝামেলা নেই। আমার মনে হয় এখানকার এনভায়রনমেন্ট, ধর্মীয় সম্প্রীতি খুবই ভালো। আসলে খুবই অনেক বাংলাদেশে হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ। আমার এখানে যে অন্যান্য জায়গায় আমি খবর পাইছি বা আর এখানে মানুষজন খুবই হেল্পফুল, এটাই সবচেয়ে বেশি ভালো লাগবে তোমার। সো লাইফ কোর্স ওয়ার্ক আমাদেরকে এমএস এবং পিএইচডি, আচ্ছা এগুলো আমি বলে ফেলছি অলরেডি। ল্যাব এবং মেন্টর, যে প্রেশার অ্যাক্টিভিটি, প্রেশার থাকবে, প্রেশার থাকবে, প্রোডাক্টিভিটি থাকবে, কিন্তু তুমি দিতে পারছো ডিসাইড করতে হবে। পাবলিকেশন সাইটেশন গুরুত্ব, সো প্রফেসর সাইটেশন যার বেশি হলে, তোমার সাইটেশন বেশি হলে তুমি সহজে জবে ঢুকে যেতে পারবা, জব পাওয়ার বেশি হবে এই আর কি। নেটওয়ার্কিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পড়াশোনার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে, লিডারশিপ এগুলো যেখানে যে হতে পারে সেগুলো করে। আর মেন ইন্টার্নশিপটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপ ওখানে যে কোম্পানিতে ইন্টার্নশিপ, কোম্পানিতে বেশিরভাগ জব হয়ে, তো এখানে আমি ছোট করে লিখছি, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টপ, এগুলো দেখো, এগুলো তোমাদের পরিচিত, এই যে টেক্সাস ইনস্টিটিউট, আইবিএম, বোয়িং, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য কোম্পানি আর কি। এগুলো দেখো ওয়ার্ল্ড জায়ান্ট কোম্পানি, ইউএসএ তে আছে, ঠিক আছে, এরকম আরো কোম্পানি আছে। এগুলাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুবই হাজার হাজার স্টুডেন্ট নেয় ওরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো ইন্টার্নশিপের সুযোগ, জব করার সুযোগ আছে অনেক, যাচ্ছে তারা একদম হাই না, আমাদের 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 সাধারণ স্টুডেন্টের যে প্রফেশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের ইউনিভার্সিটি গুলোকে অত সাপোর্ট দিতে পারছে না বিভিন্ন কারণে, তাই না? এখানে ইউনিভার্সিটি তোমাকে ওভাবে তৈরি করে, সো তুমি এখানে স্কিল হতে বাধ্য বা এই জবে হতে বাধ্য। সুতরাং এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা যাবে, ওরা নেয়, ক্রাইটেরিয়া তা না, তার মানে এই জব আসলে হয়ে যাবে, সব কম্পিটিটিভ আসলে পৃথিবীতে, বাট এখানে তোমাকে ফ্যাসিলিটিস বেশি দিবে, সুযোগ বেশি আর কি। এর জন্য তুমি যদি কোনো কিছু পেতে হয়, তুমি সেটার জন্য অবশ্যই অলরেডি তুমি সেটা প্রুভ করে আসছে। এখানে আমি এটা একটা ভালো একটা ওয়েবসাইট, ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, ওরা বলছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর রিসেন্ট ডেটা, এটা হচ্ছে স্যালারি রেঞ্জ বছরে ইনকাম আর কি, এটা 100K এর উপরে, 105, তার মানে 1 কোটি টাকার মতো প্রায়, 101। এটা হচ্ছে সব ইঞ্জিনিয়ার মিলে 94,000। নর্মাল ইঞ্জিনিয়ার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের স্যালারি বেশি, সুতরাং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এখানে গুরুত্ব বেশি। অন্যান্যগুলো আছে কিন্তু নর্মাল সব ইঞ্জিনিয়ার যদি তুমি কম্বাইন করো তাদের কিছুটা বেশি। টোটাল অকুপেশন এটা তো মানে মোটামুটি সব যারা যে জব গুলো করে আর কি, এখানে গভর্নমেন্টের জব থেকে শুরু করে সব জব আর কি। সো এটা জাস্ট একটা ধারণা। তো এই ওয়েবসাইটে গিয়েও তোমরা ইঞ্জিনিয়ারদের কি কাজ, তাদের কি শিখতে হয়, এই জিনিসগুলো জানতে পারো, ওয়েবসাইটটা ভালো। ওকে, এটাই আমার লাস্ট স্লাইড। সর্বশেষ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি, এটা খুব ভালো জানি না, বাট আমি এটা ইনক্লুড করেছি ইচ্ছে করে, কারণ এটা গুরুত্বপূর্ণ। এটা অনেকে টার্গেট করে এবং টার্গেট করা উচিত, কারণ হচ্ছে যে দেশের সুযোগ সুবিধার চেয়ে বাইরে লাইফ সিকিউরিটি ভালো, সব মিলিয়ে ওয়াই নট। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোন দেশে যাচ্ছে এটা টার্গেট করে। যেমন কানাডা, এদের পিয়ার কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএর তুলনায় ওদের পিয়ার হওয়া সহজ আর কি। ইউএসএ তে কঠিন, ইউএসএ তে আবার জবটা বেশি ওদের তুলনায়। সো এই আর কি। এগুলো কিভাবে হয়? গ্রাজুয়েশন হওয়ার পরে তুমি যখন যে গ্রাজুয়েট হবা, সেই সেমিস্টারে ওপিটির জন্য অ্যাপ্লাই করতে হয়। ওপিটি সাধারণত 1 বছরের হয় প্রথমে, এটা টাইম ফিল্ডের জন্য 1 বছর বাড়ানো যায়, 2 বছরে তোমাকে একটা রিলেভেন্ট জব ম্যানেজ করতে হয় আর কি। না, প্রথম বছরে যে রিলেভেন্ট জব ম্যানেজ করতে হয়, দেন তুমি এটা 2 বছর 2.5 বছর পর্যন্ত বাড়ানো যায় আর কি। জবে চলে যেতে পারো, সেই জব যে কোম্পানিতে যাবা তারা স্পন্সর করে H1B, তুমি পার্সোনালি অ্যাপ্লাই করো। অথবা তুমি যদি পাবলিকেশন রেকর্ড ভালো থাকে,
তাহলে তুমি করতে পারো, এটা করতে পারো সরাসরি পার্সোনালি অথবা কোম্পানির মাধ্যমে, মানে যে কোম্পানিতে কাজ করবে সেটার মাধ্যমে। NIW, এটা বলা হয় ইন্টারেস্ট ওয়েভার। ওদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তোমার কিছু ওয়েভ করে দিতে পারে ওরা। খুব পপুলার, স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে। তোমার যদি সাইটেশন ধরো অনেকে 20টা দিয়েও পাচ্ছে, 100টা 500টা দিয়েও পাচ্ছে পাবলিকেশন, এবং সেই পাবলিকেশন ইউএস এর জন্য গুরুত্বপূর্ণ কিনা, ইকোনমিতে ভূমিকা রাখবে কিনা, আর তোমার দেখবে আর কি। তো সেই জিনিস তোমাকে গ্রিন কার্ড দিতে। তারপর হচ্ছে যে EB2 EB1 হচ্ছে অনেক স্কলারদের জন্য, সেটা আলোচনার বিষয় রাখছি না। অনেক নোবেল বিজয়ী বা কোন একটা বড় বিজয়ী তাদের জন্য, তাদেরকে সরাসরি EB1 গ্রিন কার্ড দেয়। EB2টা হচ্ছে স্টুডেন্ট, EB2টা হচ্ছে ওই ন্যাশনাল ওয়েব যাদের ভালো পাবলিকেশন রেকর্ড, কেরিয়ার রেকর্ড আছে, যাদের লিডারশিপ ইনভলভমেন্ট, কমিউনিটির সাথে ইনভলভমেন্ট আছে, চাকরিটা ইউএস এর জন্য সুযোগ নিয়ে আসবে বা ভূমিকা করবে, মানুষগুলোকে, সেই স্টুডেন্ট গুলাকে সহজে EB2 দিয়ে থাকে আর কি। এগুলো আসলে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আর কি। সো এই আমি আসলে একটু বেশি সময় জানি না 1 ঘন্টার বেশি নিয়েছি কিনা, সেই অল্প সময়ের মধ্যে এত কথা বলতে কথাগুলো একটু ভেঙে চলে গেছে। I'm really sorry and thank you much for attending.